আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গভীর দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। বাংলাদেশে নির্বাচন যত দ্রুত ঘনিয়ে আসছে, ঠিক তত দ্রুত বাংলাদেশের আকাশে কালো ছায়া ঢেকে নিচ্ছে। অর্থাৎ বাংলাদেশের আকাশ কালো ছায়ায় ঢেকে যাচ্ছে। সুদখোর ইউনূস ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য যে ধরনের ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছে, যে ধরনের ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্রের ফলে পুরো বাঙালি জাতি বাকি দিন, বাকি সময় কিংবা যতদিন বেঁচে থাকবে ততদিন তাদেরকে ভুগতে হবে। বাংলাদেশের বর্তমান বাস্তবতায় বিএনপির আশেপাশে অন্য কোনো রাজনৈতিক দল নেই। যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ রাজনৈতিকভাবে অনুপস্থিত, তাদেরকে নিবন্ধন স্থগিত করে রাখা হয়েছে, দল হিসেবে তারা কোনো রাজনৈতিক কর্মযজ্ঞে অংশ নিতে পারছে না। সেই জায়গায় বিএনপি ক্ষমতায় আসার সব থেকে বেশি সম্ভাবনা আছে। এই মুহূর্তে জামাত খুব চমৎকার ভাবে বুঝে গেছে বাংলাদেশের মানুষ জামাতকে কখনোই ভোট দেবে না। একটা মৌলবাদী শক্তিকে কখনো মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। বাংলাদেশের সকল পর্যায়ের মানুষ এটা ভেবেই নিয়েছে এবং জামাত খুব ভালোভাবে টের পাচ্ছে তাদেরকে বাংলাদেশের মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। এবং জামাতের যে জোট, এনসিপির নেতারা বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণার জন্য গেলে তাদেরকে কটূক্তি করা হচ্ছে, তাদেরকে গালমন্দ করা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে আগেই তো ভালো ছিলেন, কেন রাজাকারদের সাথে জোট করলেন, কেন যুদ্ধাপরাধীদের সাথে জোট করলেন, কেন ইসলামের অনুভূতিকে ব্যবহার করে আমাদের মা বোনদের ধর্ষকদের সাথে জোট করলেন। এ ধরনের অসংখ্য কথা আমরা শুনতে পাচ্ছি, গণমাধ্যমগুলোতে আসছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে। দিন শেষে জামাত বুঝে ফেলেছে তাদের বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসা আর হবে না। স্বাধীনতার পর এই প্রথমবার জামাত রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা ভোগ করতেছে সুদখোর ইউনূসকে সামনে রেখে। সুদখোর ইউনূস সামনে থেকে জামাতকে সব ধরনের সহায়তা করছে এবং বাংলাদেশের প্রশাসনের মধ্যে জামাতের একটা বিশাল নিয়ন্ত্রণ আছে, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ আছে। এই অবস্থায় জামাত কোনোভাবে চাচ্ছে না বাংলাদেশে একটা নির্বাচন হোক, সেটা সুষ্ঠু কিংবা অস্বাভাবিক প্রক্রিয়ায়। জামাত চাইছে না কোনোভাবে বাংলাদেশে একটা নির্বাচন হোক। সেই জন্য তারা পরিকল্পিতভাবে তাদের যে মিত্র বন্ধু রাষ্ট্র তুর্কি, আফগানিস্তান, পাকিস্তান, এই দেশগুলা থেকে একদম স্পেশাল প্রশিক্ষণ প্রাপ্ত জঙ্গিরা তাবলিগ জামাতের নাম করে, তাবলিগ জামাতের কথা বলে বাংলাদেশে অলরেডি প্রবেশ করেছে এবং বাংলাদেশের তিনটা অঞ্চলে তারা অবস্থান করছে। প্রথমত ঢাকা, দ্বিতীয়ত রাজশাহী এবং তৃতীয়ত চট্টগ্রাম অঞ্চল। কেউ আবার গাঁজাখুরি কথা মনে করেন না, প্রত্যেকটা তথ্য কিন্তু গোয়েন্দা মারফতে পাওয়া। এবং এই জঙ্গিরা যারা বাংলাদেশে প্রবেশ করেছে তারা আগামী নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে অস্বাভাবিক পরিবেশ সৃষ্টি করার জন্য, বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য তারা সুপরিকল্পিতভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা চালাবে। এর মধ্যে রয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মসজিদ। বিশেষ করে বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবার জন্য 2-4টা বাইতুল মুকাররমের মতো মসজিদে হামলা চালাইলে আমার মনে হয় না বাংলাদেশের নির্বাচন কোনোভাবে সম্পন্ন হবে। বুঝতে পারছেন ষড়যন্ত্রটা ঠিক কোথায়? পাকিস্তান, আফগানিস্তান এবং তুর্কি থেকে একাধিক প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গি বাংলাদেশে প্রবেশ করেছে। আর বাংলাদেশ পুলিশের লুট হয়ে যাওয়া অস্ত্র, পাকিস্তান, তুর্কি থেকে আসা অস্ত্র, সবকিছুর সমন্বয়ে একটা মেসিস জঙ্গি হামলা বাংলাদেশে চালাবে। যার কারণেই গতকাল রাতে ভারতবর্ষ হঠাৎ করে তড়িৎ সিদ্ধান্তের মধ্য দিয়ে বাংলাদেশে অবস্থিত ভারতীয় কূটনৈতিকদের যে পরিবার আছে তাদের সবাইকে বাংলাদেশ থেকে প্রত্যাহার করেছে। যতটুকু শুনতে পাচ্ছি আজকের মধ্যে তারা অলরেডি ভারতে চলে গিয়েছে। বাংলাদেশে এই মুহূর্তে ভারতীয় কূটনৈতিকদের কোনো পরিবার অবস্থান করছে না, এমনকি ভারতের কূটনৈতিক যারা আছেন প্রথম সারির তারাও এই মুহূর্তে ভারতীয় দূতাবাসে নাই। কি বুঝতেছেন বাংলাদেশে কি হবে? ভারত তড়িৎ সিদ্ধান্তের মধ্য দিয়ে তাদের কূটনৈতিকদেরকে বাংলাদেশ থেকে সরিয়ে নিয়েছে। অনেকেই ভাবতে পারেন ভারত হয়তো হামলা চালাবে, অনেকেই ভাবতে পারেন ভারত হয়তো আগ্রাসন চালাবে। এমনটা ভাবার কারণ নাই, কারণ ভারত জানে, ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে সঠিক তথ্য আছে, বাংলাদেশে যে কোনো সময় একটা মেসিভ জঙ্গি হামলা হবে এবং সেই হামলাগুলো ভারতীয় দূতাবাসে হতে পারে, মার্কিন দূতাবাসে হতে পারে, সেই হামলাগুলো অন্য কোনো দূতাবাসে হতে পারে যে কোনো জায়গায়। কারণ বাংলাদেশে নির্বাচন ঠেকানোর জন্য যা যা ষড়যন্ত্র করা দরকার সবকিছু করতেছে জামাত এবং জামাতের বন্ধু রাষ্ট্র পাকিস্তান, তুর্কি, আফগানিস্তান। নির্বাচন হতে দেওয়া যাবে না কোনোভাবে না। বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন অংশ নিচ্ছে না, এটা নিয়ে কোনো মাথা ব্যথা আমার এই মুহূর্তে নাই। কিন্তু বিএনপি ভাবছে তারা নির্বাচনের মধ্য দিয়ে অলরেডি ক্ষমতায় চলে আসছে। কিন্তু জামাত এই যে ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে, এরপরেও বিএনপি জামাতের পদলেহন করছে, এরপরেও বিএনপি ইউনূসের হন চুষতেছে। এটা বিএনপির পক্ষ থেকে আসলে কোনোভাবে মানার মতো না। তার একটি বাংলাদেশে এসে কি বলছেন, কি করছেন আসলে বুঝতে পারছি না।
নির্বাচন বাংলাদেশে হচ্ছে না, যেটুকু সম্ভাবনা নির্বাচন হবার মতো ছিল ওইটুকু সম্ভাবনা এই মুহূর্তে নাই। কারণ যদি জঙ্গি হামলা বাংলাদেশে হয় এবং বিশ্বের বিভিন্ন দেশের দূতাবাস যদি আক্রান্ত হয়, আপনারা ভাবতে পারেন বাংলাদেশ কূটনৈতিকভাবে ঠিক কোথায় গিয়ে পৌঁছাবে। বাংলাদেশের কূটনৈতিক অবস্থান বিশ্বে অলরেডি জঙ্গি তৎপর রাষ্ট্রের দিকে ধাবিত হয়েছে। যদি কোনো কারণে হামলা হয় তাহলে ভাবতে পারেন বাংলাদেশ ঠিক কোথায় যাবে। বাংলাদেশ হবে একটা ব্যর্থ রাষ্ট্র। আমার পরিচিত নিকটাত্মীয় যারা আছেন সবাইকে আহ্বান জানাচ্ছি, যত দ্রুত সম্ভব যে কোনো ভিসায় বাংলাদেশ ছেড়ে চলে যান। এই বাংলাদেশে আপনারা কেউ বাস করতে পারবেন না, কারণ বাংলাদেশের অবস্থা খুবই জঘন্য। বাংলাদেশে যে কোনো সময় জঙ্গি হামলা হতে পারে, এতে প্রাণ হারতে পারে আপনার পরিবারের নিকটাত্মীয় কিংবা আপনার বন্ধু বান্ধব, যে কেউ যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো ভিড়ের মধ্যে এরকম হামলা হবার একটা প্রকট সম্ভাবনা আছে। গোয়েন্দারা সে কথাই বলছে। এখন দেখা যাক আসলে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এগুলা কেন ফ্লাশ করতেছে না, তারা কোনো আদৌ পদক্ষেপ নিচ্ছে কিনা এগুলা পরের বিষয়, কিন্তু জঙ্গি হামলা যে হবে এটা মোটামুটি নিশ্চিতভাবে বলে দেওয়া যায়। যার কারণেই ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে ভারতবর্ষ তাদের সকল কূটনৈতিকদের পরিবারকে বাংলাদেশ থেকে সরিয়ে নিয়েছে। হয়তো পরবর্তীতে ইউএস এম্বাসি, ইউকে এম্বাসি সবাই তাদের পরিবারকে, তাদের কূটনৈতিকদেরকে বাংলাদেশ থেকে প্রত্যাহার করবে। কূটনৈতিকভাবে বাংলাদেশ হয়ে পড়বে ব্যর্থ একটা রাষ্ট্র। এবং এই রাষ্ট্রে খুব শীঘ্রই একটা দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। ভারত যদি তাদের এয়ার স্পেস বন্ধ করে দেয়, ভারত যদি সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক প্রত্যাখ্যান করে, সেক্ষেত্রে বাংলাদেশ আর কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না। বাংলাদেশের দুর্ভিক্ষ অতি নিকটে, এটা পৃথিবীর কোনো শক্তি আটকাইতে পারবে না। কারণ বাংলাদেশের অর্থনৈতিক যে প্রেক্ষাপট বর্তমানে, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশ সরকার দুর্ভিক্ষ মোকাবেলা করার মতো সামর্থ্য রাখে না। এটা ধ্রুব সত্য, এটাই বাস্তব সত্য, এবং এটা আপনাদের সবাইকে মানতে হবে। সো সিদ্ধান্ত আপনাদের, আপনারা বাংলাদেশে থাকবেন কিনা, বাংলাদেশ ত্যাগ করবেন কিনা, কিংবা এই সুদখুরি ইউনূসকে, অবৈধ সরকারকে লাথি উস্টা মেরে বাংলাদেশ থেকে তাড়াবেন কিনা। আর বাংলাদেশের মাটি থেকে যতদিন না পর্যন্ত জামায়াত ইসলামের আইডিওলজিকে ধ্বংস করা যায়, বাংলাদেশ থেকে যতদিন না পর্যন্ত পাকিস্তানের নিয়ন্ত্রণ উচ্ছেদ করা যায়, ততদিন পর্যন্ত বাংলাদেশ কখনোই আর স্থিতিশীল হবে না। বাংলাদেশ কখনোই আর স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাইতে পারবে না। এটা মানতে হবে। সবশেষে এটাই বলবো, যারা ভাবছেন ভারত আগ্রাসন চালাবে, এটা সম্পূর্ণরূপে ভুল ধারণা। ভারত কখনো বাংলাদেশে আগ্রাসন চালাবে না। আর ভারত এখন পর্যন্ত তাদের বাণিজ্য চালু রেখেছে শুধুমাত্র তাদের সেভেন সিস্টার্স যেন এই অসভ্য ইতর বদমাইশ বাঙালি খাদ্য না পেয়ে, ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলবর্তী যে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলো আছে, সেসব এলাকার যে সীমান্ত আছে, সেসব সীমান্তে যেন বাঙালি, অসভ্য ইতর বাঙালি গিয়ে ভিড় না জমাতে পারে, স্মাগলিং না করতে পারে, কিংবা অনুপ্রবেশ ঘটাতে না পারে। সেই জায়গা থেকে ভারত এখন পর্যন্ত এত কিছুর পরও বাণিজ্য চালু রেখেছে, আমদানি রপ্তানি অব্যাহত রেখেছে। অন্যদের ভারত আরো আগেই বন্ধ করে দিত। শুনতে পাচ্ছি 31 তারিখ থেকে এয়ার স্পেস বন্ধ করে দেওয়া হবে। পাকিস্তানের সাথে বাংলাদেশ সরাসরি ফ্লাইট চালু করেছে, এটা একটা বিষয় হতে পারে। দেখা যাক, অনেকগুলা ঘটনা ঘটছে। তবে বাংলাদেশের মানুষ যারা বাংলাদেশে থাকছেন, আপনারা সবাই সাবধান থাকেন, নিরাপদে থাকেন, কারণ বাংলাদেশে একটা হামলা হবে এবং এই জঙ্গি হামলার মধ্য দিয়ে বাংলাদেশের নির্বাচন পিছিয়ে যাবে। এটাই তাদের মূল লক্ষ্য এবং পরিকল্পনা। আমি প্রায় সময় বলেছি যে বিএনপির মির্জা ফখরুল, উনি এখন বিএনপি অনেক দামি লোক। ট্র্যাডিশনালি বিএনপি প্রগতিশীলদের বাণী, বয়ান এগুলো কখনো বলে নাই, প্র্যাকটিসে নাই। ফলে এই পরিস্থিতিতে তারেকের ইন্ডিয়ার সমর্থন পেয়ে গাওয়ার কারণে যে একটা সুশীল বক্তব্য দিতে হচ্ছে, প্রগতিশীল বক্তব্য দিতে হচ্ছে, সেটার একচেটিয়া উস্তাদ হলো এই মির্জা ফখরুল। মির্জা ফখরুল আশেপাশে কেউ নেই তার মতন এত প্রগতিশীল বক্তব্য দিতে পারে। তো সেই হিসেবে তারা অনেক দাম। অনুমান করি সেই কথা চিন্তা করে তারেক জিয়া থেকে আর একটা বড় কাজ দিয়েছেন। কালকে তুমি একটা বাণী দিয়েছেন, সেই নিয়ে পত্রিকার হেডলাইনটা ভারী মজার। উদার না উগ্রপন্থা, সেই পরীক্ষা হবে এবারের নির্বাচনে, বুঝে নেবার। সাংঘাতিকতা। উদার না উগ্রপন্থা, সেই পরীক্ষা হবে এবারের নির্বাচন। সব হতে ধরে নিতে পারি আমরা যে এই কথাটা বলে সে হলো উদার লোক। এটা তো না বোঝার কিছু নাই। তাহলে বিএনপি নিজেকে একটা উদার লোক মনে করছে, আর উগ্রপন্থাটাকে স্বভাবতই জামাত ইসলাম, এরা উগ্রপন্থা। সো এবারের ভোটের পরীক্ষা হবে উদার না উগ্রপন্থা। উপরের এই মানে এই নিউজ হেডলাইনটা হলো বিডি নিউজ 24 এর, আর প্রথম আলোর হেডলাইনটা হলো এই নির্বাচনেই ঠিক হবে দেশ উদারপন্থীদের নাকি উগ্রপন্থীদের হাতে যাবে। মির্জা ফখরুল
আরো পরিষ্কার করে বলেছেন, ভিতরের বডিতে দেখা যাচ্ছে, প্রথম আলো থেকে পড়ছি, সমস্ত উগ্রপন্থী মানে যারা রাষ্ট্রবিরোধী লোক, কথা খেয়াল করে, তাদের কাছে থাকবে নাকি উদার আমাদের কাছে থাকবে। আবার ওখানেই দাবি করছেন, প্রথম আলোর রিপোর্টের মধ্যে লেখা আছে, তার দাবি মানে মির্জা ফখরুল মনে করেন যে এবারের নির্বাচনে বিএনপি ল্যান্ডস্লাইড ভিক্টরি পাবে। ল্যান্ডস্লাইড মানে বুঝছেন, যেটাকে আমরা বাংলায় বলি ভূমিধস বিজয়। মানে তার বিপক্ষে যারা থাকবে তারা একেবারে শুয়ে পড়বে, এমন একটা বিজয় হবে, একচেটিয়া বিজয় হবে। এটা হচ্ছে ফখরুলের নিজের দলের সম্পর্কে ধারণা। কিন্তু অ্যাকচুয়ালি এইরকম ভাগ করতে গেলে তো এমনি বলতে পারতেন যে আমরা এবার কিন্তু একবার ল্যান্ডস্লাইড জিততেছি, এটা বলেই তো হতো। এটা বলার দরকার কি? উগ্রপন্থী বনাম উদারতাবাদ, এই নিজেদেরকে উদারতাবাদের পার্টি হিসেবে হাজির করার দরকার কি এই শব্দ দিয়ে? এর উত্তর একটাই, এই কথাটা উনি বাংলাদেশের ভোটারদের দিকে তাকায় বলেন নাই। বিষয়টা এমন না যে বাংলাদেশের ভোটাররা উদার দলটার দিকেই কেবলমাত্র ভোট দিবে, না। বাংলাদেশের সমাজের মন মানসিকতা ওরকম না। কারণ হাসিনার 15-17 বছর ধরে এই উগ্রপন্থার নাম দিয়ে যে হাসিনার বিরোধিতা করছে তাকেই উনি উগ্রপন্থী, উগ্রপন্থী তো বলতো না, জঙ্গি বলতো, শব্দটা ছিল জঙ্গি, তাকেই জঙ্গি বলে ট্যাগ দিয়ে গুম খুন অপহরণ তো করছেই, দলে 12টা বাজা দিচ্ছে এবং অদ্ভুত অদ্ভুত সব নাম আবিষ্কার করছে যে জিনিসটা কোনো বাস্তবে নাই। এবং বেশিরভাগটা এগুলো দেখবেন পাহাড়ি এলাকায়, যেমন যে সার্কিয়া, কোথা থেকে পাহাড়িদের সাথে সার্কিয়ার কি একটা সম্পর্ক শব্দ বানাইছে। সার্কিয়া করে কে? জামাতের সভাপতি শহীদ সাহেবের ছেলে, জঙ্গি, জঙ্গি রাজনীতি করে, কাজেই উনি ছেলের সাথে জঙ্গি রাজনীতি করে, ফলে উনাকে অ্যারেস্ট। খুব সিম্পল হিসাব। জঙ্গিবাদের কথা বলে হাসিনা তার যে কোনো বিরোধীদেরকে কুপকাত করে দিত। তাহলে সেই ফর্মুলাতে উনি যাচ্ছেন কেন? যাচ্ছেন এই জন্য, মানে আমি বলতে চাচ্ছি এখন তো হাসিনা ক্ষমতা নাই, তাহলে এই যে উগ্র বনাম উদার এই দ্বিবিভাগ করে নিজেদেরকে উদার সাজাচ্ছে কেন? সাজাচ্ছে এই জন্য যে ইন্ডিয়ার কাছে নিজেকে উদার হিসেবে পরিচয় করা, যেন বলতে চাচ্ছে ইন্ডিয়াকে, ভাই সাহেব ঠিক আছে তো, আমরা আপনাদের পছন্দের দল, ঠিক আছে তো, আপনারা আমাদেরকে সমর্থন দিয়ে ক্ষমতা আনতেছেন, ঠিক আছে তো, ইন্টারন্যাশনাল যাবতীয় যে ক্যাচাল আছে এগুলো আপনারা আমাদের রক্ষা করবেন তো, আমরা কিন্তু উদার দল, বুঝছেন? আর এই যে দেখছেন না জামাত ইসলাম, এই হলো সেই উগ্রটা, ওই যে যাকে আপনারা সমস্ত ইসলামিজমের জন্য দায়ী করেন, জামাত ইসলাম, জামাতি 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 রাজাকার, ওই রাজাকারদের দলের বিরুদ্ধে আমরা একমাত্র উদারতার পতাকা তুলে ধরার লোক। তার মানে মির্জা সাহেব এই কথাটা বলতেছে ইন্ডিয়াকে খুশি করার জন্য, সার্টিফিকেট নেওয়ার জন্য। কারণ বাংলাদেশে এরকম না যে কেউ কোনো দল পাবলিকের কাছে প্রচার করবে আমি কিন্তু ভাই উদার দল, বুঝছো, সেই জন্য মানুষ তাকে বেশি ভোট দেবে না। যত আম আদমি আছে ততই তার ভোটের ভিতরে একটা ফ্যাক্টর আছে, ইসলাম, ইসলাম ফ্যাক্টর তার মাথায় কাজ করে না, একমাত্র ফ্যাক্টর না, আর অনেক ফ্যাক্টর থাকে। তাহলে যার মাথার মধ্যে একটা ফ্যাক্টর হলো ইসলাম, তার কাছে আপনি উদার এই কথা বললে কোনো আবেদন সৃষ্টি করতে পারবেন না। তার মানে আপনি উদার এই কথা বললে বাংলাদেশের ভোটারদের কাছে কোনো বিশেষ আনুগত্য তৈরি হবে, পছন্দের জায়গা তৈরি হবে, এই কথাটা মিথ্যা। তাহলে আপনি আসলে উদারতার প্রসঙ্গ টানছেন আসলে ইন্ডিয়াকে খুশি করার জন্য। ওকে, লাস্টে একটা খুব সিরিয়াস কথা বলে হুঁশে নিয়ে আসি বোধ মির্জা ফখরুল এবং তারেক জিয়াকে। তাদেরকে মনে রাখতে হবে যে জিনিসটা, মনে করাই দিই, ভুলে গেছে তো তারা। 2001 থেকে 6 সাল পর্যন্ত যে বিএনপির সরকারটা ছিল, এই সরকারের বিরুদ্ধে হাসিনার তো অভিযোগ ছিলই, ইন্ডিয়ার অভিযোগ কি ছিল? শুধু অভিযোগ না, ফ্যাক্টস, ফ্যাক্টস, হ্যাঁ ফ্যাক্টস। ইন্ডিয়ার অভিযোগ ছিল, ইন্ডিয়ার অভিযোগ একদম ফ্যাক্টস ছিল।
তার সরকারের মাঝামাঝি সময় 2002 সালের শেষে বা 2003 সালে আমরা কেউ ভুলে যাইনি নওগাঁর সেই কাহিনী। সর্বলাভ পার্টির সাথে আতাত করতে গেছিল ওইখানকার ওই দুলু, এবং দ্যাট ওয়াজ রিকগনাইজড বাই সেন্ট্রাল বিএনপি। প্রকাশ্যে কম বেশি এটা তারেকের দেওয়া অনুমোদন, খালেদা জিয়াও অজান্তে করেছেন তা না, এরকম একটা ঘটনা ঘটেছিল। এবং সরবরাহ পার্টিকে মেরে গাছে টাঙিয়ে দিছে। সেটারও বা ব্যাকগ্রাউন্ড কি ছিল তাও বলে দিই। সে সময়ের ইলেকশনে, সে সময় বলতে 91 সালের পরে এই ট্রেনটা অনেক জায়গায় দেখা যেত যে ইলেকশনের আগে ছোটখাটো গুন্ডামি মোস্তানি করতে হয়। 91 সালের কথা বলছি। সেসব ক্ষেত্রে এলাকার সরবরাহ পার্টিগুলা কন্ট্যাক্ট করতো, ভাই আমাকে আপনাকে নির্বাচনের জন্য যদি কিছু লাগে গুন্ডামি মাস্তান আমি কিন্তু করে দেবো, কিন্তু ভাই একটা কথা রাখতে হবে, কি ভাই আমাদের কর্মীরা তো প্রচন্ড খুনের মামলা, এটা সেটার মামলাতে তো অস্থির আছে, বাইরে বেরোতে না। আপনি এমপি হলে ভাই আমাদের সুপারিশ করে অন্তত মামলাগুলো থেকে খালাস করে দিবেন। সো দ্যাট ইজ এ ডিল। আপনি আমাকে খালাস করে দিবেন মামলা থেকে, আমি আপনার ইলেকশনে গুন্ডামি করে দেবো। এই চুক্তিতে সেম এই চুক্তি করেছিল মেনন, রাশেদ খান মেনন 91 সালে ইলেকশনের পরে, যে উনি অলমোস্ট মরে যেতে লাগছিলেন, এই সর্বপার্টি ওকে হামলা করেছিল। কেন? বেশিরভাগ ক্ষেত্রে যেটা হতো ইলেকশনের পরে আপনি এই কমিটমেন্ট ভুলে যেতে চাইতেন। সর্বরা পার্টির সাথে এইসব ফাজলামো তো চলবে না। ওরা মেননকে তার এই পার্টি অফিসের সামনে তাকে আঘাত করেছিল, মরে যাইতো যদি তৎক্ষণাৎ ওনাকে নিয়ে সিএমএইচে না যাওয়া হতো। এবং সেই সময়টা রব উঠেছিল, মারছে কে? জামাত মারছে। এই সেন্টিমেন্টের কারণে খালেদা জিয়ার গভর্নমেন্ট দ্রুত তাকে সিএমএইচে নিয়ে যে চিকিৎসা দিয়ে ইমিডিয়েট চিকিৎসা দিয়েছিল বলে উনি বেঁচে গেছিল। সেম ঘটনা করেছিল দুলু। এইবার দুলুর ভাগ্নে, আপন ভাগ্নাকে মেরে ফেলেছিল সরবরাহ পার্টি একই কারণে। এইবার ওকে অফার করে, এই যে তখন তাদের নাম ছিল বাংলা ভাই নামে, যেটাই পরে জেএমবি হলো। এই জেএমবির সাথে আঁতাত করেছিল লোকাল দুলু, একা করে নাই, লোকাল লেভেলে করে নাই, কেন্দ্রের লেভেলে যোগাযোগ করেছিল। এবং এই ম্যাচ মেকিংটা করে দিয়েছিল কোনো একটা বামপন্থী, আমি নাম বলছি না। খালেদা জিয়া রাজি ছিল, তারেক জিয়াও রাজি ছিল, কিন্তু সিম্পলি যে জিনিসটা বুঝবার মতন মাথায় মগজ ছিল না তারেক জিয়া বা খালেদা জিয়ার। তারেকের চেয়ে খালেদা জিয়ার চেয়ে তারেককে বেশি দায়ী করবো আমি। আপনি যখন দেশের ভিতরে একজনকে মেরে গাছে লটকায় রাখবেন প্রকাশ্যে, এবং একাধিক দিন ধরে দুটো লটকানো আছে, তখন প্রধানমন্ত্রী কে? আপনি খালেদা জিয়া নাকি যে মারছে, মেরে লটকা রাখতে পারছে সে? ক্ষমতা কার হাতে? এইটা সিম্পলি, এই হিসাবটা, এই সিম্পল হিসাবটা আপনি বুঝতে পারেন নাই। কেউ যদি মেরে গাছে লটকা রাখতে পারে 3 দিন ধরে, তাহলে ক্ষমতা তার হাতে। আপনি প্রধানমন্ত্রী নিজেকে দাবি করেন আর না করেন কিচ্ছু এসে যায় না। ঠিক এই কাণ্ডটা হয়েছিল। পরে এই সমালোচনা আপনাকে কোথায় নিয়ে গেছিল? ইভেন সেই কাণ্ডের সঙ্গে যে ডিলটা করে দিয়েছিল যে লোক, সেই লোকে এই ইউনূসের আমলে ছাড় দেওয়া হয়েছে, সেই লোক এখন জামিন প্রাপ্ত। তার যে এগুলো খেয়াল নেই। এবং ইন্ডিয়ানদের সব অভিযোগের মধ্যে এটা ছিল 1 নম্বর অভিযোগ। তোমরা যে জঙ্গি তার প্রমাণ, জেএমবির সাথে আদত করছিলে তোমরা। এখন মির্জা ফখরুল মনে করছে তার দল খুব ভালো, হ্যাঁ, দাবি করলে ইন্ডিয়া বুঝে ফেলবে। আপনি ইন্ডিয়া চিনেন না, এটা কোন ইন্ডিয়া? আপনি ইন্ডিয়াকে চিনেনই না। এছাড়াও ইন্ডিয়ার আরো 2টা অভিযোগ ছিল, সিরিয়াস অভিযোগ। সিরিয়াস অভিযোগের একটা হলো জেএমবির সাথে আঁতাত করা। দেখেন আপনাদের এত বেকুবি কপাল, মানে কপালটাও এত খারাপ। এই বাংলা ভাই আর এই ওদের 2 নেতা, টপ 2 নেতার ফাঁসির অর্ডার কিন্তু খালেদা আমলে হয়েছিল। পরবর্তীকালে তার গ্রেপ্তার হয় এবং তাদের ফাঁসির অর্ডার হয়, কিন্তু ফাঁসি এক্সিকিউট হয় নাই। ফাঁসি এক্সিকিউট হয়েছিল ফখরুদ্দিনের সরকারের আমলে। ওরা ইন্ডিয়ার সমর্থন পাবে ওই চিন্তা করে তারা ফাঁসি এক্সিকিউট করে দেয়, কিন্তু ফাঁসি হওয়ার মতন সবকিছু রেডি হয়ে দিয়ে গেছিল কিন্তু খালেদা জিয়ার আমলে। তো আপনার কি হলো?
তাহলে আপনি যা ফাঁসি এক্সিকিউট করাইলেন তার সাথে চুক্তি করতে গেছিলেন। এর চেয়ে প্রমাণিত আপনারা জঙ্গির সঙ্গে আতাত করেছেন। এই মাথায় কোনো মগজ আছে? কিন্তু ওই বামপন্থী কেন করছিল আবার জানেন তো? ওই বামপন্থীটা বেকুব, এত বড় বেকুব যে সে মনে করেছিল ফরেন টেরর বানাইতেছে, আমি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মুসলমান জঙ্গি ব্যবহার করলাম, আমি বিরাট ক্রেডিট আমেরিকাকে গালে থাপ্পড় দিয়ে দিচ্ছি। ওই থাপ্পড় দেওয়ার নাম করে আপনি খালেদা জিয়া, আপনার রাজনীতি, আপনার তারেক জিয়া সবাই ডুবে দিয়ে গেছে, আপনার টেরো পান নাই। ইন্টারন্যাশনাল রাজনীতি না বুঝলে এরকম হয়। ওই যে বামপন্থী এটা করেছিল সেও একটা বেকুব, গ্লোবাল রাজনীতি বুঝে না। ও বুঝেই নাই যে আফগানিস্তানে হামলার আগে টুইন টাওয়ার হামলার জন্য যে ইউএন এর রেজলিউশনটা হয়েছিল, একটা দেশ খুঁজে পাওয়া যায় নাই যে রেজলিউশনের পক্ষে ভোট দেয় নাই। ওই হামলার নিন্দা করে, আফগানিস্তানের নিন্দা করে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে বিরুদ্ধে ভোট দিচ্ছে এমন কোন দেশ পাওয়া যায় নাই। এর মানে বুঝতে পারেন? এই মানে বুঝার ক্ষমতা ওই বামপন্থীটা ছিল না, কারণ ওনার গ্লোবাল রাজনীতি বুঝে না। এটা খোদ স্টালিন বুঝে নাই, সেই থেকে কোনো বামপন্থীও বুঝে না যে সবাই যখন একটা পক্ষে ভোট দেয়, বিশেষ করে ছোট দেশগুলা, ওটার অর্থ কি এটা বুঝতে পারে না তারা। কারণ গ্লোবাল রাজনীতি কি জিনিস তা তাদের বোঝার বাইরে। ওই একটা কমিউনিজমের স্টালিনিস্ট চিন্তা ভাবনার বাইরে কিছু নেই। খুব তারা সাম্রাজ্যবাদের গালে থাপ্পড় দিছে। এরপরে কি হয়েছে? নিজেকে পালাই বেড়াতে হয়েছে, সমস্ত দায় চাপাই দিছে তারেক জিয়া আর খালেদা জিয়ার উপরে। জঙ্গিবাদ বলেন, আপনারা উজার। আর আপনারা কি মনে করেন আপনাদের এত বড় একটা দুর্বলতা, গায়ের কালি, এটা ইন্ডিয়ানরা এখন কৌশলগত ভাবে মেনে নিছে? মানে কি আপনাদেরকে কোলে তুলে নিছে? নিবে? কখনো নিবে না। এই জন্য আপনাদেরকে সামনে রেখে তারা হাসিনাকে আবার ফেরত আনার প্ল্যান করতেছে। আপনি মির্জা ফখরুল এত বেশি বুঝেন না, এটা ইন্ডিয়া বুঝতে শিখেন। ও কবে আপনাকে পোল্টি মারবে আপনি টেরও পাইবেন না। যখন টানবেন এটা, তখন এই যা, আপনার হাতে কিচ্ছু নেই। তাহলে আপনি এখন সাজতেছেন উদার দল, আর জামাতে ইসলাম হইলো জঙ্গি দল। হ্যাঁ, তাহলে গপ্প কাকে বুঝাইতেছেন আপনি? হ্যাঁ, এই 13 তারিখ থেকে হাসিনারা দেশে ঢুকবে, কথা বুঝছেন? আপনি ভাবতেছেন, আপনি তারেক জিয়া ভাবতেছেন আপনি বিট্রে করবেন অগ্নিহোত্রীর সাথে। একবার খালি জিতে গেলে আপনি ওদের সাথে বিট্রে করবেন, আর ইন্ডিয়ারা দাঁড়া দেখবে। অগ্নিহোত্রীদের মাথায় বুদ্ধি নেই, এই জন্যই তারা 13 তারিখে বাংলাদেশে ঢুকাবে, আওয়ামী লীগকে ঢুকাবে, দাঙ্গা বাঁধাবে। এত নিজেদেরকে বুদ্ধিমান মনে করেন না আপনারা, উদার, আর বাকি সবাই হলো জঙ্গি। এসব গপ্প কাকে বুঝাইতেছেন? যাইতেছিলেন তো চলে অস্ট্রেলিয়া, নাতিকে কোলে নিয়ে ঘুরবেন, এগুলি করেন না কেন? এইসবের মধ্যে আবার কেন মাথা ঢুকাইতেছেন আপনি মির্জা ফখরুল? এত উদার, এত প্রকৃতিবাদী, হ্যাঁ, এত প্রকৃতি বুঝার লোক, এগুলো একটু ছাড়ান দেয় সময় থাকতে। সেকেন্ড টাইম না খোদ বিএনপির তারেক জিয়ার একই দুর্দশা হয়, এটা আমি দেখতে চাই না। কিন্তু কি করব, আমার তো মনে হয় না যে আপনারা আমাকে রক্ষা করবেন। দেখেন যে ভালো বুঝে, যত সহজ বাঁচছেন এত সহজ না। তর্কটা এটা না কে জঙ্গি আর কে উদার, এইটা বুঝবার মতন যোগ্যতা না আপনার আছে না তারেক জিয়ার আছে।